এই লেকচারে আমরা শিল্পায়নের একটা সম্পর্ক আলোচনা করব এবং তার সঙ্গে ভারতীয় শিল্পের বিশ্বায়নের প্রভাবও আলোচনা করব। অর্থাৎ আমাদের লেকচারের টাইটেল হলো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সোশ্যাল চেঞ্জ অ্যান্ড গ্লোবালাইজেশন ইন ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। এখানে আমাদের লার্নিং অবজেক্টিভস নিয়ে আলোচনা করছি। লার্নিং অবজেক্টিভস অর্থাৎ আমাদের এই লেকচার থেকে আমরা কি কি শিখব। তার প্রথম যে বিষয় আমরা শিখব সেটা হচ্ছে যে শিল্পায়নের ইতিহাস। ভারতে কিভাবে শিল্পায়ন এলো সেটা নিয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয় বিষয় যেটা আলোচনা করব সেটা হলো শিল্পায়নের ফলে ভারতীয় সমাজে কি কি পরিবর্তন এসছে। এবং তৃতীয় বিষয় যেটা আলোচনা করব সেটা একেবারেই সাম্প্রতিক বিষয়, সেটা হচ্ছে ভারতে বিশ্বায়নের ওপর কি প্রভাব পড়েছে এবং সেটা আমরা শিল্পের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করব। আমরা যদি ভারতের শিল্পের ইতিহাস দেখি তাহলে আমরা দেখব যে ভারত কিন্তু মধ্যযুগে অত্যন্ত সমৃদ্ধশালী একটি দেশ ছিল, যেখানে নানা ধরনের শিল্প ছিল, অত্যন্ত শিল্প উন্নত দেশ ছিল। আমরা এখানে শিল্প বলতে কিন্তু আধুনিক যন্ত্রশিল্পের কথা বলছি না, এখানে আমরা হস্তশিল্পের কথা বলছি। মোগল আমলে ভারতকে আমরা ওয়ার্কশপ অফ দ্য ওয়ার্ল্ড বলা যেতে পারে, অর্থাৎ বিশ্বের কারখানা। ভারত রপ্তানি করত কাপড়, নানা ধরনের কাপড়, যেমন সুতির কাপড়, সিল্কের কাপড়, এছাড়া কিছু শিল্পজাত পণ্য যেমন সল্ট পিটার এবং ইন্ডিগো অর্থাৎ নীল, এই দ্রব্যগুলি ইউরোপ এবং বিশ্বের অন্য জায়গাগুলোতে যেত। যে কটন টেক্সটাইলস তার যে বার্ষিক রপ্তানি সেটা ছিল 60 মিলিয়ন স্কোয়ার ইয়ার্স। বুঝতে পারছো, বিশাল পরিমাণ কাপড় বিদেশে রপ্তানি হতো। এবং শুধু বিশাল পরিমাণ কাপড় নয়, তার রকম ভ্যারাইটি 200 রকম ছিল, 200টা ভ্যারাইটি ছিল। যে যে অঞ্চলগুলো শিল্প উন্নত ছিল তার মধ্যে রয়েছে গুজরাট, করমন্ডল কোস্ট এবং ইন্দো গ্যাঞ্জেটিক ভ্যালি। সবচেয়ে উন্নত এবং সবচেয়ে বিখ্যাত যে বাণিজ্যিক কেন্দ্র সেগুলো ছিল সুরত গুজরাটের, করমন্ডল কোস্টে মাসুলিপাট্টাম এবং বাংলায় হুগলি। ফলে বাংলাও কিন্তু
অত্যন্ত সমৃদ্ধশালী একটি অঞ্চল ছিল। মোগল যুগের যারা কারিগর তাদেরকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এক হলো যাকে বলা হচ্ছে বাজার আর্টিজান, অর্থাৎ এরা বাজারের ওপর তারা নির্ভর করত, তারা স্বাধীন ছিল, তারা কোনো বড়লোকদের বা ক্ষমতাশালী লোকদের কাছে কাজ করত না, তাদের দক্ষতা ছিল নিম্নমানের এবং তারা আর্থিক দিক থেকে দরিদ্র ছিল। বণিকদের দ্বারা তারা শোষিত হতো। দ্বিতীয় ধরনের কারিগর তারা হচ্ছে সুপার স্কিলড আর্টিজান। এরা কারখানায় কাজ করত। কারখানা মানে এখনকার যে বিশাল বিশাল কারখানা তা কিন্তু নয়। এই কারখানা মানে যে যাকে আমরা ওয়ার্কশপ বলি, একই জায়গার তলায় অনেকেই তারা কিন্তু ওই হস্তশিল্পের মাধ্যমে কাজ করতো। এখনো এই ধরনের কারখানা আছে, ক্ষুদ্র ক্ষুদ্র কারখানা। বিশেষ করে আমরা দেখেছি যে স্বর্ণ শিল্পীদের মধ্যে রয়েছে। তো এই যে সুপার স্কিলড আর্টিজান যারা, তারা কিন্তু নিজেদের যে শিল্পের ক্ষেত্রে তারা খুব দক্ষ ছিল। মোগল কারখানার কিছু দ্রব্য, উৎপাদিত দ্রব্যের কিছু নিদর্শন। বাংলার সবচেয়ে বিখ্যাত যে দ্রব্য ছিল সেটা হচ্ছে মলমল, যাকে বাংলায় বাইরে বলা হয় মসলিন। এই মসলিনের খুব কদর ছিল মোগলদের যে মধ্যে। মোগল আমির ওমরাহ এবং রাজন্য বর্গর মধ্যে খুব কদর ছিল। এই যে মোগল পেন্টিংটা আমরা দেখছি, এখানে আমরা দেখছি যে দারাশুকো, শাহজাদা দারাশুকো এবং সুলেমান শুকো তারা মলমল পরিহিত। এখনো মসলিন বোনা হয়, এখনো মসলিন বোনা হয়। এই দেখুন, এই যে একজন মাস্টার উইভারের ছবি আমি দিয়েছি, আল আমিন। দেখো এতটাই সূক্ষ্ম এই মসলিন যে এই কাপড়ের ভেতর দিয়ে ভদ্রলোকের মুখটা দেখা যাচ্ছে। মধ্যযুগে দু ধরনের শিল্পের কথা আমরা জানি, গ্রামীণ এবং নগরের। গ্রামীণ গ্রামীণ যে শিল্প সেটা ছিল কুটির শিল্প, যেটা এই গ্রামের কুটির শিল্প শুধুমাত্র স্থানীয় চাহিদা মেটানোর জন্য তৈরি করা হতো। যেমন মোটা কাপড়, বেতের ঝুড়ি,
মাটির পাত্র আর নগরের যে শিল্প সেটা অনেক ভালোভাবে অনেক উন্নত মানের ছিল এবং এটা সংগঠিত ছিল। এখানে সংঘ প্রথার মাধ্যমে উৎপাদন হতো এবং এগুলো এতটাই উৎকৃষ্ট মানের ছিল যে এরা বিদেশে এগুলি রপ্তানি করা হতো। এই সংঘগুলি মধ্যস্বত্বভোগী এবং পৃষ্ঠপোষকদের উপর অনেকটাই নির্ভর করত। কিন্তু অষ্টাদশ শতকে শিল্পর অবনতি ঘটে। তার কারণ হলো মূলত রাজনৈতিক অস্থিরতা। 1707 সালে ঔরঙ্গজেব মারা যান এবং তারপর মুঘল সাম্রাজ্যকে ধরে রাখার জন্য সেই ধরনের শক্তিশালী সম্রাট ছিল না। এর ফলে গোটা দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। এটা হলো একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে সেই সময় বিলেতে শিল্প বিপ্লব ঘটে। এই শিল্প বিপ্লবের ফলে অনেক সস্তায় জিনিসপত্র তৈরি হয়। কিন্তু ভারতীয় দ্রব্য এর সঙ্গে এই ব্রিটিশদের শিল্পের সঙ্গে সফলভাবে প্রতিযোগিতা করছিল। সেটা যাতে না করতে পারে, যাতে না যেতে পারে, সেই জন্যে ইংরেজরা ভারতীয় শিল্পের ওপর চড়া হারে শুল্ক বসালো, যাকে বলা হয় ট্যারিফ ওয়াল, হাই ট্যারিফ ওয়াল। এর ফলে ভারতীয় দ্রব্য আর বিলেতে ঢুকতে পারল না। আধুনিক শিল্প, ভারতে আধুনিক শিল্পের উদ্ভব হলো কিভাবে? আমরা যদি বিদেশি শিল্পের উদ্ভব নিয়ে আলোচনা করি, তাহলে আমরা দেখব যে মধ্যযুগে সেখানে সংঘ প্রথা ছিল। সংঘ প্রথা অর্থাৎ গিল্ড সিস্টেম। এই গিল্ড সিস্টেম থেকে আস্তে আস্তে স্বাভাবিক বা প্রাকৃতিক গতিতে শিল্প বিপ্লব তৈরি হয়। যখন প্রযুক্তিগত উদ্ভাবনের ফলে অনেক বেশি করে কম সময়ে কম খরচে অনেক বেশি উৎপাদন করা যাচ্ছিল। কিন্তু আধুনিক ভারতীয় শিল্প অর্থাৎ যেটা আমরা বলছি যে যন্ত্রচালিত শিল্প, সেইটা
ভারতে ঔপনিবেশিকতার হাত ধরে আসে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1757 সালে ক্ষমতায় আসে এবং তারপরে অবাধ লুণ্ঠন শুরু হয় ভারতে। ইংরেজ বণিকরা যথেচ্ছ বাণিজ্য করতে পারত, তাদের সেই স্বাধীনতা দেওয়া হয় এবং তাদের স্বার্থেই ভারতে প্রথম শিল্পের গোড়াপত্তন হয়। আধুনিক যে শিল্প, যেটা মেশিন ভিত্তিক, সেটার গোড়াপত্তন হয় 1850 থেকে 60-এর দশকে। আমরা তাই দেখি প্রথম চটকল, প্রথম সুতোকল, এগুলো প্রথম দিকে স্থাপন করেন ইংরেজ বণিকরা। আরেকটা বিষয় যেটা হলো, সেটা হচ্ছে রেলের উদ্ভব। রেলের উদ্ভবের উদ্দেশ্য ছিল, রেল পাতার উদ্দেশ্য ছিল কয়লা, রানীগঞ্জ, ঝাড়িয়া এসব জায়গাতে যে কয়লা উৎপাদন হয় সেইগুলো সস্তায় গোটা দেশে বন্টন করা। কিছু ভারতীয় বণিক তারা ইংরেজদের সঙ্গে হাত মেলায়, যেমন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের দাদু বা ঠাকুরদা যাই বলুন। তিনি ব্রিটিশদের সঙ্গে গাঁটছড়া বেঁধে অনেক অনেক কাজ করেছিলেন। ব্যাংক তৈরি করেছিলেন, রেল তৈরি করেছিলেন, কয়লা খনির মালিক ছিলেন। এই করে তিনি প্রভূত সম্পত্তি করেন এবং তিনি বেঙ্গল রেনেসাঁর একজন অত্যন্ত অগ্রণী পুরুষ ছিলেন। এই হলো প্রথম রেল। প্রথম রেলের দুটো ছবি এখানে তোমাদের দেখালাম, যে রেলের ফলে, রেলের উদ্দেশ্যই ছিল সস্তায় জিনিসপত্র পরিবহন করা। এবার এসো সংক্ষেপে আলোচনা করি কিভাবে ভারতে শিল্পের উন্নয়ন হয়েছিল। আমরা মধ্যযুগে যেরকম দেখেছি যে কিছু কিছু অঞ্চলে কিছু কিছু বৈশিষ্ট্য ছিল, ঔপনিবেশিক যুগেও কিন্তু আমরা দেখেছি যে বিশেষ বিশেষ অঞ্চলে বিশেষ বিশেষ ধরনের শিল্প তৈরি হয়েছে। যেমন বোম্বে এবং আহমেদাবাদে কটন মিল তৈরি হয়েছে, অর্থাৎ সুতোকল। হুগলিতে চটকল, কানপুরে পশম এবং চামড়ার কারখানা। এটা আগেই বলেছি যে রেল একটা বড় ভূমিকা পালন করেছিল এই শিল্পায়নের ক্ষেত্রে। রেল একটা বড় ভূমিকা পালন করেছিল। তারা কাঁচামাল বন্টন বা ফ্যাক্টরি থেকে, কারখানা থেকে তৈরি হওয়া যে দ্রব্য, সেগুলো বন্টন, এই ব্যাপারে রেলের একটা মুখ্য ভূমিকা ছিল।
এবার সংক্ষেপে আমরা দেখব যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ কিভাবে হয়েছিল ভারতে, কিভাবে শিল্পর বৃদ্ধি হয়েছিল। প্রথমত বলে রাখা ভালো যে ইংরেজদের যে শিল্পনীতি তাতে কিন্তু ভারতীয় শিল্পপতিদের কে পদে পদে শিল্প প্রতিষ্ঠার ব্যাপারে বাধা পেতে হয়। এর ফলে ভারত শিল্পের দিক থেকে একটি পশ্চাৎপদ দেশ ছিল। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ এই বিষয়টা, এই ব্যাপারটা অনেকটাই বদলে দেয়। কারণ প্রথম বিশ্বযুদ্ধের সময় বিলেত থেকে দ্রব্য, শিল্পজাত দ্রব্য আমদানি করা বন্ধ হয়ে গিয়েছিল এবং এই সুযোগে প্রথম বিশ্বযুদ্ধের সুযোগে শিল্প অনেক বেড়ে গেল। ৩,০০০ ভারতীয় শিল্পপতিদের প্রতিষ্ঠিত শিল্প বেড়ে গেল ৩,৪৭৫টা এবং পেড আপ ক্যাপিটাল অর্থাৎ পুঁজি, এই যে শিল্পদের যে পুঁজি লগ্নি হয়েছিল সেটা ১০০ কোটি টাকা বেড়ে গেল। প্রথম বিশ্বযুদ্ধের যে কয়েক বছর আগে টাটা আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্কস প্রতিষ্ঠিত হয় ১৯১১ সালে। এটার গোড়াপত্তন করেছিলেন জামশেদজি টাটা, কিন্তু তার মৃত্যুর পর এটা উৎপাদন শুরু হয় ১৯১১ সালে। এটাই হলো টাটা আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্কস, এটাই হলো ভারতীয় শিল্পপতিদের প্রতিষ্ঠিত প্রথম ইস্পাত কারখানা। এর গুরুত্ব একটাই যে ইস্পাত কিন্তু সব শিল্পেরই ভিত্তি এবং এখনো কিন্তু টিসকো কাজ করে যাচ্ছে। আমরা দেখেছি যে ইংরেজদের নীতি ফলে ভারতে শিল্পের উন্নতি সেভাবে হয়নি, কিন্তু স্বাধীন ভারতে এই নীতি অনেকটাই পাল্টে গেল। স্বাধীন ভারতে নেহেরুর সময় নেহেরু ঠিক করেছিলেন যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে ভারতকে সমৃদ্ধ করতে হবে, ভারতকে উন্নত করতে হবে। তার মডেল ছিল সোভিয়েত রাশিয়া, যেখানে স্ট্যালিন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে রাশিয়াকে একটা বড় শক্তিতে, অর্থনৈতিক এবং রাজনৈতিক শক্তিতে পরিণত করেন। তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিল্পের উন্নতির উপর গুরুত্ব দেওয়া হয়। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া তৈরি করেছিলেন প্রখ্যাত সমাজবিজ্ঞানী এবং রাশিবিজ্ঞানী প্রশান্তচন্দ্র মাহালানোবিশ, যিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতাও ছিলেন। তাই এই প্ল্যানটাকে বলা হয় মাহালানোবিশ প্ল্যান। মাহালানোবিশ প্ল্যান অনুযায়ী শিল্প স্থাপনের উপর গুরুত্ব দেওয়া হবে এবং সেই অনুযায়ী একটা ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন করা হয় ১৯৫৬ সালে। সেখানে শিল্পের ক্ষেত্রে, শিল্প স্থাপনের ক্ষেত্রে ৩টি অঞ্চলের কথা বলা হয়। প্রথমটা হলো গভর্নমেন্ট স্পন্সর্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এখানে কিছু কিছু বিষয় রাখা হলো, যেখানে
শুধু সরকারি শিল্প স্থাপন করতে পারবে। ২ নম্বর হলো বেসরকারি ক্ষেত্রে শিল্প স্থাপন করা যেতে পারে, কিন্তু পরে জাতীয় স্বার্থে সেগুলো জাতীয়করণ করা যাবে। শেষটা হচ্ছে পুরোপুরি শেষ অঞ্চলটা পুরোপুরি বেসরকারি হাতে ছেড়ে দেওয়া হলো। এই যে নীতিটা, এটাকে বলা হয় মিক্সড ইকোনমি। এখানে এই যে এই অংশে আমরা ভারতের শিল্পের ইতিহাস খুব সংক্ষেপে আলোচনা করলাম। এর উদ্দেশ্য হলো তোমাদের জানানো যে কিভাবে আমাদের ভারতে আধুনিক শিল্প এলো, কোন অবস্থাতে ভারতে আধুনিক শিল্প এলো এবং এই শিল্পের প্রভাবটা কি হবে, কিভাবে সামাজিক পরিবর্তন হবে, সেইটা আমরা এর পরের লেকচারে আলোচনা করব। ফলে এইখানেই আমরা এই লেকচার শেষ করছি।